হাই বন্ধুরা, আমি বিবেকানন্দ মাহাতো অভিযান কোচিং ইনস্টিটিউশনের সিইও এবং গণিত বিভাগের শিক্ষক। আজকে আমরা আলোচনায় আসছি ক্লাস 9-এর বাস্তব সংখ্যা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি গণিতের আলোচনা, যেটার নাম আমরা বলে থাকি বাস্তব সংখ্যা। চ্যাপ্টারটির নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এর আগে আমরা বাস্তব সংখ্যার 3টে আলোচনায় এসেছিলাম, সেগুলো আমাদের বাস্তব সংখ্যার সংজ্ঞা সম্বন্ধিত এবং দল সম্বন্ধিত ছিল। তাছাড়াও দু একটা নিউমেরিক্যাল কোশ্চেনও ছিল। আজকে আমরা এর পরবর্তী আলোচনায় আসছি। তো তোমরা যারা সকলে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই বোর্ডের দিকে চোখ রেখো এবং যত্ন সহকারে মনোযোগের সহিত এটার দিকে কিন্তু খেয়াল রেখো। অঙ্কটা হচ্ছে যে নিয়মটা হচ্ছে যে এটা একটা নিয়ম, এটাকে একটা নিয়ম বলে যে এক্স ও ওয়াই দুটি মূলত সংখ্যা, যেখানে এক্স লেস দেন ওয়াই হলে এক্স প্লাস ওয়াই বাই টু একটি মূলত সংখ্যা, যা সংখ্যা রেখায় এক্স ও ওয়াই এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা। অর্থাৎ আমরা যদি দুটি মূলত সংখ্যা নিই দুটো মূলত সংখ্যা নিই এবং তাদের মধ্যবর্তী মূলত সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমাদের এই সূত্রের সাহায্যে প্রয়োগ করেই বুঝতে পারব। যেমন ধরো বলা রয়েছে 2 ও 3 দুটি মূলত সংখ্যা দেওয়া আছে। এই 2 ও 3-এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা নির্ণয় করো। তাহলে 2 ও 3-এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? এক্স প্লাস ওয়াই বাই টু সূত্র লাগাতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু করতে হবে। এক্স এখানে কি না, এক্স হচ্ছে আমাদের প্রথম সংখ্যা আর ওয়াই হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এটাকে আমি ফার্স্ট লিখছি, আবার এটাকে সেকেন্ড লিখছি। ফার্স্ট অর্থাৎ এক্সটা হচ্ছে প্রথম সংখ্যা এবং 2টা, এবং ওয়াইটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ 3। এবং এদের যোগফলকে যখন আমি 2 দিয়ে ভাগ করছি তখন আমরা যে সংখ্যাটা পাবো, এদের যোগফলকে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখন আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হবে এক্স ও ওয়াইয়ের মধ্যবর্তী একটি মূলত সংখ্যা। অর্থাৎ এক্স মানে যদি আমরা 2 নিই এবং ওয়াই মানে যদি আমরা 3 নিই, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 5/2। অর্থাৎ 2 ও 3-এর মধ্যবর্তী একটি মূলত সংখ্যা হবে 5/2। আমি নিয়মটা আবারও একবার বলছি, যদি এক্স ও ওয়াই দুটি মূলত সংখ্যা হয় এবং এদের মধ্যবর্তী মূলত সংখ্যা নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। এই এক্স প্লাস ওয়াই বাই টু এর মানটা যেটা পাবো সেটা হবে এক্স ও ওয়াইয়ের মধ্যবর্তী মূলত সংখ্যা। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি, যে এক্স লেস দেন ওয়াই। যদি আমরা প্রথম সংখ্যাটাকে এক্স ধরি, এটাকে আমরা ফার্স্ট লিখছি, এবং দ্বিতীয় সংখ্যাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে আমাদের কি সূত্র ফুলফিল করতে হবে, কি শর্ত ফুলফিল করতে হবে না, শর্তটা হচ্ছে এক্স লেস দেন ওয়াই। অর্থাৎ আমাদের যে দ্বিতীয় সংখ্যাটি রয়েছে সেই দ্বিতীয় সংখ্যাটি কিন্তু প্রথম সংখ্যার চেয়ে বড় হবে, যেটা আমি উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। দেখো 2 যদি আমরা প্রথম সংখ্যা নিই এবং 3 দ্বিতীয় সংখ্যা, তাহলে 3 2-এর চেয়ে বড়, অর্থাৎ এক্ষেত্রে এক্স লেস দেন ওয়াই সূত্রটি ফুলফিল করছে। অর্থাৎ এরকমভাবে যদি তোমাদের কিছু অঙ্ক দেওয়া থাকে যে দুটো সংখ্যার মধ্যবর্তী মূলত সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে তোমরা অনায়াসে এই সূত্রটা প্রয়োগ করতে পারো। এরপর একই রকম আমি আরেকটা নিয়মে আসছি। নিয়মটা হচ্ছে যে এক্স ও ওয়াই দুটি মূলত সংখ্যা, এক্স লেস দেন ওয়াই, যেখানে এক্স লেস দেন ওয়াই সংখ্যা রেখায় এক্স ও ওয়াইয়ের মধ্যে যদি এন সংখ্যক মূলত সংখ্যা থাকে, তাহলে আমরা তাদের যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে এক্স প্লাস টি কমা এক্স প্লাস 2d প্লাস কমা এক্স প্লাস 3d ডট 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 এক্স প্লাস এনডি, যেখানে ডি ইজ ইজিক্যাল টু ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1, আর এন হচ্ছে টোটাল সংখ্যা, মোট সংখ্যা। অর্থাৎ আমরা প্রথমটাতে শিখেছি যে দুটো সংখ্যার মধ্যবর্তী একটি মূলত সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করি সেই সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু। এরপরে আমাদের কি দেওয়া আছে, যদি এক্স ও ওয়াইয়ের মধ্যবর্তী এন সংখ্যক মূলত সংখ্যা নির্ণয় করতে বলা হয়, এন সংখ্যক,
তাহলে আমরা কোন সূত্রটা লাগাবো? তাহলে আমরা যে সূত্রটা লাগাবো সেই সূত্রটা হচ্ছে, প্রথমটা হবে এক্স প্লাস টি, তারপর একটা এক্স প্লাস টু ডি, তারপর একটা এক্স প্লাস থ্রি ডি, তারপরে কমা দিয়ে দিয়ে চলে যাচ্ছে ডট ডট দিয়ে এক্স প্লাস এন ডি, এন সংখ্যক পর্যন্ত আমরা এখানে মূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। এখানে কি বলা হয়েছে, ডি ইজিক্যাল টু ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ আমরা যদি, এরপরে আমরা আরেকটি কোশ্চেনে আসছি। কোশ্চেনটি হচ্ছে যে জিরো কি মূলদ সংখ্যা? হ্যাঁ, জিরো মূলদ সংখ্যা। কেন জিরো মূলদ সংখ্যা? কারণ জিরোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি বলেই আমরা জিরোকে কিন্তু মূলদ সংখ্যা বলবো। জিরো মূলদ সংখ্যা, কারণ জিরোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। আমরা লিখতে পারি জিরো ইজিক্যাল টু জিরো বাই ওয়ান, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। জিরো ইজিক্যাল টু জিরো বাই টুও লিখতে পারি, এটাও পি বাই কিউ আকারে প্রকাশিত হয়ে গেল। এবার জিরো ইজিক্যাল টু জিরো বাই থ্রি, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এভাবে আমরা জিরোকে পি বাই কিউর আকারে প্রকাশ করতে পারি বলেই আমরা জিরোকে কিন্তু মূলদ সংখ্যা বলবো। এরপরে আমরা আরেকটি আলোচনায় আসছি। আলোচনাটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি না, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি এটা দেখাচ্ছি। দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী একটা আমি ধরো ত্রিভুজ আঁকলাম, এর নাম দিচ্ছি এ, বি এবং সি। আমরা এই যে লম্ব উপাংশটা, এই যে লম্ব উপাংশটা রয়েছে, এই লম্ব উপাংশটাকে আমরা বলি লম্ব, এবং এই যে যেটা ভূমির সাথে সমান্তরাল রয়েছে সেটাকে আমরা বলবো ভূমি, এবং একে আমরা বলে থাকি অতিভুজ, একে আমরা বলি অতিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম যার নাম দিলাম এ বি সি, অর্থাৎ এখানে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে অতিভুজ। আমরা এই সোজা অক্ষটাকে নাম দিই লম্ব, এবং এই সোজা অক্ষটাকে যেটা নিচে থাকে সেটার নাম দিই ভূমি, এবং যেটা এদেরকে সংযোগ করে একটি রেখার সাথে, সেই রেখাটির নাম আমরা দিই কিন্তু অতিভুজ। অর্থাৎ এখানে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে অতিভুজ। আমরা লিখে নিচ্ছি এবি ইজিক্যাল টু হবে লম্ব, এবি মানে লম্ব, বিসি ইজিক্যাল টু হবে আমাদের ভূমি, বিসি ইজিক্যাল টু আমাদের হবে ভূমি, এবং এসি ইজিক্যাল টু হবে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রটি কি না, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ অতিভুজ স্কোয়ার বলতে আমরা কি বুঝি, অতিভুজ বলতে বুঝি এসি, তাহলে এসি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার, লম্ব বলতে কি বুঝি আমরা এবি, তাহলে এবি তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি বলতে আমরা বিসি বুঝি, অর্থাৎ বিসি তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। যেমন যদি আমার এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ধরো লম্ব দেওয়া আছে 2, ভূমি দেওয়া আছে 3, তাহলে অতিভুজ কত বের করতে যদি বলা হয় তাহলে অতিভুজটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। এরপরে যদি আমার দেওয়া থাকে লম্ব প্লাস অতিভুজ, আমাদেরকে বিসি বার করতে বলা হয় তাহলে বিসি বার করতে পারবো, এবং যদি আমাদের দেওয়া থাকে অতিভুজ এবং ভূমি আর লম্ব বার করতে বলা হয় তাহলে লম্বটাও আমরা কিন্তু এই সূত্রের সাহায্যেই বের করে নিতে পারবো। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। এটা ধরো 2, এটা হচ্ছে 3, অর্থাৎ লম্ব 2, ভূমি হচ্ছে 3, অতিভুজ কত হবে? অতিভুজটা আমরা নির্ণয় করতে গেলে কি সূত্র প্রয়োগ করি? এসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এবি তার হোল স্কোয়ার প্লাস বিসি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কত লিখবো? এবি তার হোল স্কোয়ার, এবি মানে কত আছে? এবি মানে 2,
2 তার হোল স্কোয়ার। তারপরে রয়েছে বিসি তার হোল স্কোয়ার, অর্থাৎ ভূমির বর্গ। ভূমি কত নিয়েছি আমরা 3, তাহলে 3 বর্গ ইজিক্যাল টু হচ্ছে 2 স্কোয়ার 4, আবার 3 স্কোয়ার হয় 9, তাহলে 9 4 13। তাহলে আমরা কি পাচ্ছি, এসি তার হোল স্কোয়ার, এখানে অর দিতে হবে, এসি তার হোল স্কোয়ার মানে পাচ্ছি 13। অতএব এসি সমান কত পাবো, এসি সমান আমরা পাবো √13। অর্থাৎ এই দিকে যদি আমার স্কোয়ার থাকে, স্কোয়ারটাকে যদি তুলতে চায় তাহলে আমাদের এই দিকটা হয়ে যাবে রুট, অর্থাৎ এসি সমান আমরা √13 পেয়ে গেলাম। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এইভাবেই কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রের বিভিন্ন প্রমাণে করতে পারবো। বিভিন্ন ত্রিভুজের মানে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব ভূমি আমরা অনায়াসে নির্ণয় করতে পারবো। এরপরে আমরা আবারও একটি আলোচনায় আসছি সংখ্যারেখার, সেটা যে সংখ্যারেখায় √2কে কীভাবে আমরা স্থাপন করব। তাহলে প্রথমেই আমরা কি করব না, প্রথমে ধরো আমরা একটা বর্গক্ষেত্র নিচ্ছি, একটা বর্গক্ষেত্র নাম দিচ্ছি এ বি সি ডি, এভাবেও নাম দিতে পারো, কিংবা তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে এখান দিয়েও স্টার্ট করতে পারো, এ বি সি ডি, তোমাদের ইচ্ছে মতো নাম কিন্তু দিতে পারো। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর নাম দেব, তখন তোমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে নামটি দিতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত থেকে নামটি দিতে হবে। এবং তোমাদের মনে রাখতে হবে যে যদি আমরা যে কোনো একটা বর্গক্ষেত্র কিংবা আয়তক্ষেত্র আঁকি, তাহলে তাদের কর্ণ সবসময় এসি এবং বিডি হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমাদের কর্ণ যদি এসি এবং বিডি না হয়, তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার নাম বসানোর সময়, অর্থাৎ বাহুগুলির এক একটা নাম বসানোর সময় তোমার কোনো ভুল হয়েছে। তাহলে ঠিক আছে, আমরা এবিসিডি একটা বর্গক্ষেত্র আঁকলাম। এরপরে আমরা কি করব না, ধরো আমার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য রয়েছে 1 একক করে, এটাও 1, এটাও 1, এটাও 1 এবং এটাও 1, বর্গক্ষেত্র, তাই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এরপরে আমরা একটা কর্ণ নির্ণয় করব, অর্থাৎ এসি নির্ণয় করব। এবিসিডি একটা বর্গক্ষেত্রের কর্ণ হবে এসি, আর একটি কর্ণ হবে বিডি। তো আমরা এসি কর্ণটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, দেখো যখন আমরা একটা এসি কর্ণ আঁকছি এর মধ্যে, তখন ছবিটা কি দাঁড়াচ্ছে, ছবিটা আমি একটু বাইরে এঁকে দেখাচ্ছি। ছবিটা আমার দাঁড়াচ্ছে ঠিক এরকম, দেখো ছবিটা দাঁড়াচ্ছে, অর্থাৎ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আমার দাঁড়াচ্ছে। এ বি সি আমি নাম দিচ্ছি, এটা সি, এটা বি এবং এটা এ। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের যখন আমি কর্ণ অঙ্কন করলাম, তখন সেটা দুটো ত্রিভুজে পরিণত হলো, এবং সেই দুটো ত্রিভুজের মধ্যে আমি একটা ত্রিভুজকে বাইরে আঁকছি। এখানে দেখো বলা রয়েছে যে এক একটি বাহুর দৈর্ঘ্য 1 একক, অর্থাৎ এবি আমাদের 1 দেওয়া আছে, বিসিটাও 1 দেওয়া আছে। তাহলে আমাদের এসি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, এসি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু বিসি তার হোল স্কোয়ার প্লাস এবি তার হোল স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, যেটা আমি একটু আগে তোমাদেরকে শেখালাম। এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এসিটা নির্ণয় করব। তাহলে বিসি মানে কত জানি, 1 তার হোল স্কোয়ার প্লাস এসিটা হচ্ছে, এবিটা হচ্ছে 1 তার হোল স্কোয়ার। এরপরে এসি অর দিয়ে এসি ইজিক্যাল টু কত হবে, √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ √2। তাহলে এসি সমান আমরা পেয়ে গেলাম √2, এসি সমান আমরা পেয়ে গেলাম √2। এরপরে আমরা একটা সংখ্যা রেখা আঁকছি। আমাদের এই বিন্দুটার নাম দিচ্ছি ও, কারণ এটা মূল বিন্দু, একে আমরা 0 দ্বারা প্রকাশ করতে পারি। ওপরে আমি নামটা দিচ্ছি ও, নিচে আমার 0 থাকছে, এখানে 1, এখানে 2, এই দিকটা হয়ে যাচ্ছে -1। এরপরে দেখো ও থেকে, আর এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। দেখো ও থেকে এ, এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 1 একক,
0 to 1 অর্থাৎ 1 একক। প্রত্যেকটি ঘরের দৈর্ঘ্য আমার 1 একক, অর্থাৎ OA সমান আমরা 1 একক নিতে পারি। তাহলে OA সমান 1 একক নেওয়ার পর আমরা এ থেকে আরও 1 একক দূরত্ব নিচ্ছি। ও এ থেকে, অর্থাৎ এ থেকে আরও এক একক দূরত্ব নিচ্ছি এবং 1 একক দূরত্ব নিচ্ছি। ঠিক একইভাবে আমরা আবার ও থেকেও আরেক একক দূরত্ব নিয়ে নিচ্ছি, ও থেকেও আমরা আরেক একক দূরত্ব নিয়ে নিচ্ছি এবং এদেরকে আমরা 1 একক দূরত্ব নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব 1 একক, এটাও 1 একক, এটাও 1 একক, তাহলে এটা সমান হবে এটা, অর্থাৎ আমরা এটা যেটা মিলাচ্ছি সেই এটাও হবে 1 একক। তাহলে এখানে একটা ধরো বর্গক্ষেত্র আঁকা হয়ে গেল। এরপরে আমরা কি জেনেছি না, আমরা জেনেছি যদি এর মধ্যবর্তী একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তাহলে কিভাবে করি, আমরা জানি এটাও 1, এটাও 1 এবং এটাও 1, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করলে এবং সেটাকে যদি আমরা AC স্কোয়ার, এখানে আমি নাম দিচ্ছি এটা A, এটা B, আবার এটা C। এখানে দেখো আমরা এটা পাচ্ছি √2। কেন √2 পাচ্ছি, কারণ দেখো আমরা এই যখন একটা কর্ণ আঁকছি এর ভেতর দেখুন দুটো আলাদা আলাদা ত্রিভুজে পরিণত হচ্ছে এই চতুর্ভুজটা এবং একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা এদের মধ্যবর্তী কর্ণের দৈর্ঘ্য যদি নির্ণয় করি তাহলে পিথাগোরাসের সূত্র লাগিয়ে আমরা এদের কর্ণের দৈর্ঘ্য পেয়েছি √2, অর্থাৎ আমরা এদের কর্ণ অর্থাৎ OBটা পেয়ে যাচ্ছি √2 এবং OA পেয়েছি এটা A, OA পেয়েছি 1 একক এবং ABটাও পেয়েছি 1 একক এবং OCটাও পেয়েছি 1 একক। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা কাঁটা কম্পাসের সাহায্যে এরপরে আমরা কাঁটা কম্পাসের সাহায্যে √2 0 থেকে B ব্যাসার্ধের একটা চাপ আমরা অঙ্কন করব। ঠিক এইভাবে আমরা 0 থেকে B ব্যাসার্ধের যখন একটা চাপ অঙ্কন করব তখন সেটা দেখতে ঠিক এরকম হবে। তাহলে আমরা এদের ব্যাসার্ধটাকে, এদের দূরত্বটাকে অর্থাৎ এদের দূরত্ব বলতে OBকে আমরা OB ব্যাসার্ধের একটা যদি চাপ আঁকি তাহলে আমাদের যে বিন্দুতে চাপটি এসে মিলবে সেই বিন্দুটা হচ্ছে P বিন্দু, অর্থাৎ এইভাবে আমরা √2কে স্থাপন করতে পারি, অর্থাৎ 2√2 সংখ্যাটি আমাদের P বিন্দুতে স্থাপিত হবে। আশা করি এটা সকলেই বুঝে গেছো। তারপরেও আমি আবারও আলোচনায় এটা আসছি যে আমরা প্রথমে কি বলেছিলাম না, আমরা বলেছিলাম যে √2কে সংখ্যা রেখায় কীভাবে নির্ণয় করব। তো তাহলে আমাদের প্রথমে কি করতে হচ্ছে, আমরা একটা বর্গক্ষেত্র নিচ্ছি, অর্থাৎ বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য যদি 1 একক করে থাকে তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য 4 একক করে থাকবে। তারপরে আমরা কি করছি, তারপর এদের একটা মধ্যবর্তী আমি কর্ণ অঙ্কন করছি। কর্ণ অঙ্কন করার পরে আমরা পিথাগোরাসের সূত্র লাগিয়ে কর্ণের দৈর্ঘ্য বের করছি। কর্ণের দৈর্ঘ্য আমরা √2 পাচ্ছি এবং তারপরে আমরা কি করছি না, তারপরে আমরা একটা সংখ্যা রেখা আঁকছি যেটার আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমি নিচের দিকে এদের মানগুলো লিখছি -1, 0, 1 এবং 2, এটা আমি পেলাম। এরপরে দেখো এরপরে কি হবে না, এটা 3। এরপরে আমরা দেখো 0 থেকে 1 এই যে আমরা ঘরটা পেলাম, এই ঘরটার দূরত্ব 1 একক। 0 থেকে -1 এই যে ঘরটা পেলাম এটাও 1 একক। 1 থেকে 2 এই যে ঘরটা পেলাম সেটাও হচ্ছে 1 একক এবং 2 থেকে 3 এদের দূরত্বটাও 1 একক, অর্থাৎ প্রত্যেকটা ঘরের একক কিন্তু দূরত্ব কিন্তু 1 একক করে থাকবে। তাহলে আমরা যখন 0 থেকে 1 অর্থাৎ এই বিন্দুগুলোর আমি নাম দিচ্ছি, এটার নাম হচ্ছে A, এটা B, এটা O, এটা A, এটা B এবং C,
অর্থাৎ ও থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে 1 একক। ও থেকে এ বিন্দুর দূরত্ব 1 একক। সেই 1 একক দৈর্ঘ্য নিয়ে আবার আমরা এ থেকে একটা রেখা টানছি। এই রেখাটার দূরত্ব কিন্তু 1 একক, যার নাম দিচ্ছি আমরা বি। এবং ও থেকেও আমরা একটা রেখা নিচ্ছি 1 একক দূরত্ব, যেটার আমরা নাম দিচ্ছি সি। তাহলে আমরা ও বিন্দুতে 1 একক দৈর্ঘ্যের একটি রেখা লম্বভাবে অঙ্কন করলাম এবং এ বিন্দুতেও 1 একক দৈর্ঘ্যের একটা আমরা রেখা অঙ্কন করলাম। এরপরে দেখো, এরপরে কি হচ্ছে না, ও এর দূরত্ব হচ্ছে 1 একক, অর্থাৎ ও এর সমান দূরত্ব হবে এটাও, অর্থাৎ বিসি যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা যে দূরত্বটা পাবো সেটা কিন্তু ও এর সমান হবে, কারণ এই দুটো পরস্পরের সমান্তরাল রয়েছে এবং সমদূরত্বে রয়েছে। এরপরে আমরা কি করছি, এরপরে এদের মধ্যবর্তী আমরা একটা কর্ণ বের করব। অর্থাৎ এদের কর্ণটা কিভাবে বের করব, পিথাগোরাসের সূত্র অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। আমরা কি পেয়েছি, ও এ বি সি একটি চতুর্ভুজ পেয়েছি এবং এখানে ও এ বি সি একটি চতুর্ভুজ পাওয়ার পর আমাদেরকে কি নির্ণয় করতে হবে, আমাদের ও এ বি সি চতুর্ভুজের একটা যখন কর্ণ অঙ্কন করছি তখন আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। সেই ত্রিভুজটা হচ্ছে ঠিক এরকম, অর্থাৎ প্রথমে যে বিন্দুটি রয়েছে সেটা হচ্ছে ও, তারপরেরটা রয়েছে এ এবং তারপরেরটা বি। ঠিক এইভাবে আমরা এদের অতিভুজটা নির্ণয় করতে পারবো। তাহলে এদের অতিভুজ কত হবে না, এদের অতিভুজ হবে ও বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ও এ তার হোল স্কোয়ার প্লাস এ বি তার হোল স্কোয়ার, অর্থাৎ ও বি ইজিক্যাল টু হবে রুট ওভার ও এ তার হোল স্কোয়ার প্লাস এ বি তার হোল স্কোয়ার। এখানে ও এ সমান আমরা কত পাচ্ছি না, ও এ আমরা পেয়েছি 1 একক, এটাও দেখো 1, এটাও 1, এটাও 1, এটাও 1, তাহলে এটাও আমাদের 1 হচ্ছে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে √2 পেলাম। ও বি সমান আমরা পেয়ে গেছি √2, তাহলে এখানে আমরা √2 বসাচ্ছি। এরপরে দেখো আমরা কি করছি না, এরপরে আমরা ও বি ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব √2, এই √2 ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করছি। √2 ব্যাসার্ধ নিয়ে যখন আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করবো তখন ঠিক বৃত্তচাপটা কম্পাসের সাহায্যে করলে এরকম হবে, অর্থাৎ বৃত্তচাপটা আমাদের এরকম হবে। যখন আমরা এই দূরত্বটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব √2 দূরত্ব নিয়ে, তখন আমাদের বৃত্তচাপটা ঠিক এরকমটা হবে। অর্থাৎ এখানে একটা বিন্দুতে এসে মিলিত হবে, সেই বিন্দুটার নাম যদি আমি পি দিই তাহলে আমরা এই পি বিন্দুতে পাবো √2 একক দূরত্ব। পি বিন্দুর দূরত্ব হবে √2, অর্থাৎ ও থেকে পি বিন্দুর দূরত্ব অর্থাৎ ওপি ইজিক্যাল টু হবে √2। এইভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে √2কে স্থাপন করতে পারবো। এরপরে যদি আমাদের বলা হয় যে √3কে সংখ্যা রেখার সাহায্যে স্থাপন করো, তাহলে কি করব, আমরা এখানে ওবি পেয়েছি, ওবি পাওয়ার পরে আমরা ঠিক এই যে 1 একক দূরত্ব নিয়েছিলাম সেই 1 একক দূরত্বের একটি লম্ব রেখা ওবির উপর অঙ্কন করব। এই একটা লম্ব রেখা ওবির উপর অঙ্কন করার পরে আমরা ও থেকে সেই রেখাটিকে জুড়ে দেব, এর ফলে জুড়ে দেওয়ার ফলে আমরা কি পাবো না, এ থেকে বি এর যে দূরত্ব সেটা আমাদের এটা 1 আগেই বলেছি, এবং আমরা এটা পেয়ে যাচ্ছি 2। এরপরে আমাদের কি নির্ণয় করতে হবে, এইটা নির্ণয় করতে হবে। এটার নাম যদি আমি দিই আবার ডি, তাহলে আমাদের নির্ণয় করতে হবে ও ডি। তাহলে ওডি ইজিক্যাল টু কত হবে, ওবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওডি মানে হচ্ছে ওবি তার স্কোয়ার প্লাস বিডি তার স্কোয়ার। তাহলে ওডি সমান কত হবে না, ওডি রুট ওভার এটা হবে, ওডি ইজিক্যাল টু হবে রুট ওভার ওবি মানে √2 এর স্কোয়ার 2 প্লাস 1 অর্থাৎ √3 আমরা পেয়ে যাচ্ছি। এই দূরত্বটা আমরা ওডিটা পেয়ে যাচ্ছি √3, তাহলে এখানে আমরা √3 বসালাম। এরপরে ওডি ব্যাসার্ধে
ব্যাসার্ধ নিয়ে এরপরে আমরা ওডি ব্যাসার্ধ নিয়ে কাঁটা কম্পাসের সাহায্যে ওডি ব্যাসার্ধ নিয়ে কাঁটা কম্পাসের সাহায্যে আমরা ও বিন্দুতে কাঁটা কম্পাসটিকে বসিয়ে যে একটা বৃত্তচাপ পাবো ঠিক এই রকম। এই বৃত্তচাপটাকে আমরা বলবো কিউ অবস্থানে এটা রয়েছে, তাহলে এই বৃত্তচাপটা হবে আমাদের √3। এভাবে আমরা কিন্তু সংখ্যা রেখার সাহায্যে √2কে স্থাপন করতে পারি। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। তোমরা সকলে বাড়িতে কিন্তু বই থেকে এগুলো ভালো করে করবে, এবং যেগুলো তোমরা বুঝতে পারবে না আমরা পরবর্তী আলোচনায় আরও আসবো। এবং অবশ্যই যত্ন সহকারে পড়াশোনা করো। এই লকডাউনের সময় বাড়িতে থেকে পড়াশোনা করো এবং প্রত্যেকটা জিনিসের বারবার অভ্যেস করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ অভিযান কোচিং ইনস্টিটিউশনের পক্ষ থেকে।